চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব তা কিন্তু শুধু আমাদের দুবেলার চেনা বাস্তব কিংবা বিজ্ঞানের ল্যাবরেটরির কোনো শুকনো হিসাব নিকাশ নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। পূর্ণিমার রাতে জানলা দিয়ে যখন চাঁদের ওই রূপোলি মায়া এসে আমাদের শরীরে আর মনে আলতো করে ছুঁয়ে যায়, তখন বুকের ভেতরটা কেমন যেন এক নাম না জানা উদাসী ভাবে হু হু করে ওঠে। কেন চাঁদের ওই রূপ ছড়ালেই আমাদের অবচেতন মন এক লহমায় কেমন যেন চঞ্চল আর গৃহহারা হয়ে ওঠে। আজকের আধুনিক যুগের বিজ্ঞানীরা হয়তো এর পেছনে মহাকর্ষ বলের যুক্তি দেবেন, বলবেন চাঁদ তো স্রেফ পৃথিবীর একটা উপগ্রহ যা সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে। কিন্তু আজ আমরা কথা বলবো সম্পূর্ণ একজন জ্যোতিষীর চোখ দিয়ে, এক গভীর মেটাফিজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে। আমরা আজ মহাজাগতিক শক্তির আলোয় দেখব আকাশের ওই রূপোলি গোলকটি কিভাবে যুগ যুগ ধরে আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের হাজারো গোপন অনুভূতি আর বিশেষ করে আমাদের জীবনের প্রতিটা বাঁককে এক অদৃশ্য সুতোয় পুতুলের মতো নিয়ন্ত্রণ করছে। সনাতন জ্যোতিষশাস্ত্রে একটি পরম সত্য বাক্য আছে, চন্দ্রমা মনসো জাত। অর্থাৎ আমাদের পুরো জন্মছকে আমাদের মন, আমাদের অবচেতন ভাবনা এবং আমাদের অন্তহীন আবেগের একমাত্র কারক বা চালিকা শক্তি হলেন চন্দ্র। আমাদের এই রক্ত মাংসের মানব শরীর কিন্তু প্রায় 70% জল দিয়ে তৈরি। চাঁদ যদি তার অদৃশ্য আকর্ষণে সমুদ্রের কোটি কোটি টন জলকে টেনে তুলে উত্তাল জোয়ার আনতে পারে, তবে আমাদের শরীরের ভেতরের তরল পদার্থ আর মস্তিষ্কের সূক্ষ্ম নিউরো ট্রান্সমিটার গুলোকে সে নিজের ফ্রিকুয়েন্সিতে দোলা দেবে না, এটা ভাবাই তো এক চরম বোকামি। পূর্ণিমা কিংবা অমাবস্যার চক্রে চাঁদের আলো যখন বাড়ে আর কমে, তখন আমাদের ভেতরের রক্তের এনার্জি এবং হরমোনের স্রোতেও এক অদৃশ্য জোয়ার ভাটা খেলে যায়। আর ঠিক সেই কারণেই চাঁদ সরাসরি আমাদের মনের আবহাওয়া আর চিন্তার গতিপথকে শাসন করে। আসুন প্রথমে এক নস্টালজিয়া নিয়ে দেখে নিই মানুষের জীবনের 4টে প্রধান বয়সে চাঁদ কিভাবে তার রূপ বদলে আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। শুরু করা যাক আমাদের সেই হারিয়ে যাওয়া নিষ্পাপ শৈশব দিয়ে। মনে করে দেখুন তো সেই সোনালী দিনগুলোর কথা, যখন আজকের মতো মুঠোফোনে এই তীব্র নীল আলোর মায়াজাল আমাদের চারপাশটাকে গ্রাস করেনি। চারদিক যখন হুট করে লোডশেডিং এর ঘুটঘুটে অন্ধকারে ডুব দিত, তখন আমরা কি করতাম? আমরা বাড়ির খোলা বারান্দায় কিংবা এক ফালি ছাদে মাদুর পেতে মা, ঠাকুমা কিংবা ঠাকুরদার ওম ধরা কোলে মাথা দিয়ে শুয়ে পড়তাম। আর ওই রূপোলি চাঁদের দিকে অপলক তাকিয়ে শুনতে শুরু করতাম রূপকথার রাজত্ব। ঠাকুমা চাঁদের ভেতরে সেই ছায়াটুকুকে দেখিয়ে পরম বিশ্বাসে বলতেন, দেখ দেখ দাদু বা দিদি, ওই চাঁদের বুড়ি বসে বসে চরকায় সুতো কাটছে।
আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম ডালিম কুমারের গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর ডানার শব্দ, কিংবা সাত সমুদ্র ১৩ নদীর পাড়ে সেই অচিনপুরের কাহিনী। জ্যোতিষের গভীর মনস্তাত্ত্বিক লজিক দিয়ে দেখলে এই জাদুকরী সময়টা আসলে ছিল আমাদের জীবনের চতুর্থ ভাব, অর্থাৎ পরিবার, আশ্রয়, মানসিক সুখ এবং চন্দ্রের এক পরম শুভ কসমিক ফ্রিকোয়েন্সি। ছোটবেলার সেই কাঁচা আর পবিত্র বয়সে যখন আমরা চাঁদের আলোয় স্নান করতে করতে ওই রূপকথার গল্পগুলো শুনতাম, তখন চাঁদের সেই শীতল রশ্মি সরাসরি আমাদের অবচেতন মনের কল্পনা শক্তিকে এক ধাক্কায় ১০০ গুণ বাড়িয়ে দিত। আমরা কিন্তু তখন শুধু কানে গল্প শুনতাম না, চোখ দুটো বন্ধ করলেই আমাদের মনের ক্যানভাসে সত্যিই যেন জেগে উঠত সেই রাজপুত্র, যে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মেঘের উপর দিয়ে উড়ে চলেছে তার রাজকন্যাকে নিয়ে। চাঁদের সেই স্নিগ্ধ আলো আর ঠাকুমার মুখে গল্পের মেলবন্ধন আমাদের মনের ভেতর এক অদ্ভুত নিরাপত্তা আর স্বর্গীয় চাদর জড়িয়ে দিত। আজ আমাদের বয়স বেড়েছে, ঘরে এসি এসেছে, দামি নরম বিছানা এসেছে, কিন্তু সেই চাঁদের আলোয় পিঠে হাত বুলিয়ে দেওয়ার ছোঁয়ায় যে গভীর ও শান্ত ঘুম নেমে আসতো, তা আজ আমরা চিরতরে হারিয়ে ফেলেছি। সেই শৈশবের রূপকথার মায়াজাল পেরিয়ে মানুষ যখন এক প্রবহমান নদীর মতো কৈশোর আর যৌবনের মোহনায় এসে পা দেয়, তখন চাঁদ হয়ে ওঠে মানুষের প্রথম প্রেমের পরম রিমোট কন্ট্রোল। জ্যোতিষে মানুষের কৈশোর বা কাঁচা বয়সকে নিয়ন্ত্রণ করে ভূত, আর প্রেমের রঙিন ফ্যান্টাসিকে ডানা দেয় সূত্র। কিন্তু এই প্রেম আর আকর্ষণকে যখন স্রেফ শরীরের সীমানা ছাড়িয়ে অনুভূতির এক অতল গভীরতায় নিয়ে যেতে হয়, তখন সেখানে প্রয়োজন পড়ে চন্দ্রের আধ্যাত্মিক পরশ। কৈশোরে মানুষের মন খুব নরম আর ভিজে মাটির মতো থাকে। সেখানে কোনো বাস্তব বুদ্ধি বা শনির কঠোর যুক্তি কাজ করে না। পূর্ণিমার রাতে যখন চাঁদের তীব্র আলো আমাদের চোখে এসে পড়ে, তখন তা আমাদের বুধ আর শুক্রের চপল এনার্জিকে এক লহমায় চন্দ্রের মায়াজালে রূপান্তর করে দেয়। আমাদের অবচেতন মন তখন চাঁদের আলোর ফ্রিকোয়েন্সির সাথে এক সুরে কাঁপতে শুরু করে। আর সেই কারণেই জীবনের প্রথম প্রেম, জানলার ওপারে প্রথম সেই লাজুক চাউনি, কিংবা প্রথম লুকিয়ে লেখা চিঠিটার কথা মনে পড়লে চাঁদের আলো আজও আমাদের সবচেয়ে বেশি নস্টালজিক আর উদাসী বানিয়ে তোলে। প্রেমের পরম আশ্রয় কিন্তু এই চন্দ্র আর শুক্রের মিলন। শুক্র আমাদের সাময়িক আকর্ষণ দেয় ঠিকই, কিন্তু সেই তীব্র টানকে যখন এক অনন্ত শান্তিতে রূপান্তরিত করতে হয়, তখন চাঁদের শীতল ফ্রিকোয়েন্সির প্রয়োজন পড়ে। চাঁদের আলোতে এক অদ্ভুত নিরাময় ক্ষমতা বা হিলিং পাওয়ার থাকে, যা মনের সমস্ত দ্বিধা আর টক্সিক এনার্জিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আমাদের ভালোবাসার অড়াকে পবিত্র করে তোলে। কিন্তু যৌবনের সেই মিষ্টি প্রেমের মায়া যখন পার হয়ে যায়, তখন মানুষ এসে আছড়ে পড়ে মধ্য বয়সের এক রুক্ষ, কঠিন আর নির্মম বাস্তবতার মাটিতে। তখন শুরু হয় চাকরি বাঁচানো, ইএমআই এর অঙ্ক মেলানো, সংসারের কঠিন দায়িত্ব টানা, আর ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে নিজেকে রোজ খইয়ে ফেলার এক অন্তহীন ক্লান্তি। জ্যোতিষের নিয়ম অনুযায়ী মধ্য বয়সে মানুষের ওপর সবচেয়ে বেশি চড়াও হয় শনি, অর্থাৎ কঠোর পরিশ্রমের জাঁতাকল, আর রবি, অর্থাৎ সামাজিক দায়িত্ব ও অহংকারের লড়াই। দিনের বেলায় চড়া রোদের নিচে পুড়ে যখন মানুষ মাথার ঘাম পায়ে ফেলে খাটে, তখন তার ভেতরের
সমস্ত জীবনী শক্তি যেন শুষে নেয় এই যান্ত্রিক সমাজ। আর ঠিক তখনই দিনের শেষে যখন চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে রাত নেমে আসে, তখন মানুষের জীবনে এক পরম ত্রাতা হয়ে ফিরে আসেন সেই চন্দ্র। মধ্যবয়সে এসে চাঁদ কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার বা মেন্টাল হিলারের কাজ করে। সারাদিনের সেই কর্পোরেট গোলামি বা ব্যবসার খাটাখাটনির পর মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন মধ্যবয়সী মানুষটা একা ঘরের বারান্দায় এসে দাঁড়ায়। তখন ওই চাঁদের আলো আর ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ, হীনমন্যতা আর ফ্রাস্ট্রেশনকে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে রূপান্তরিত করে দেয় চাঁদ। চাঁদ তখন আর রূপকথার বুড়ি থাকে না, সে তখন হয়ে ওঠে সেই মাঝবয়সী একলা মানুষটার নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের জলের একমাত্র নীরব সাক্ষী, তার পরম সান্ত্বনা। জ্যোতিষশাস্ত্রে মানুষের চরম অ্যাংজাইটি বা ডিপ্রেশনের বিচার করা হয় পীড়িত চন্দ্র থেকে। মধ্যবয়সে যাদের চন্দ্র দুর্বল থাকে তারা এই জীবনের জাঁতাকলে পড়ে খুব দ্রুত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু যাদের চন্দ্র বলবান থাকে তারা পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে নিজেদের ভেতরের সমস্ত অবসাদকে নিমেষে ধুয়ে নিতে পারেন। সহজ কথায়, যৌবনে আর মধ্য বয়সে চাঁদ আমাদের অবচেতন মনকে স্রেফ একটা কথাই মনে করিয়ে দেয়, সারাদিন দুনিয়ার জন্য যতই খাটো না কেন, দিনের শেষে নিজের ভেতরের সেই শান্ত স্নিগ্ধ মনটাকে হারিয়ে ফেলো না। আর সবশেষে মানুষ যখন জীবনের সমস্ত চড়াই উতরাই পার করে বার্ধক্যের শেষ স্টেশনে এসে দাঁড়ায়, তখন চাঁদ তার শেষ এবং সবচেয়ে পবিত্র রূপটি ধারণ করে। ছোটবেলার সেই চাঁদের বুড়ি, কৈশোরের সেই জ্যোৎস্না রাতে চাতক পাখির মতো প্রেমের অপেক্ষা, আর মধ্য বয়সের সেই একাকিত্বের সান্ত্বনা, সব পেরিয়ে মানুষ যখন জীবনের সায়াহ্নে এসে দাঁড়ায়, তখন শরীর আর সাথ দেয় না। চোখের জ্যোতি কমে আসে আর দুনিয়ার সমস্ত চেনা মোহগুলো ধীরে ধীরে আলগা হতে শুরু করে। ঠিক তখন এই বৃদ্ধ বয়সে চাঁদ মানুষের জীবনে প্রকাশ পায় এক পরম আধ্যাত্মিক আলো বা কসমিক উইজডম হয়ে। জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রে চন্দ্রকে বলা হয় অমৃতের কারক, আর বার্ধক্য হলো আমাদের জন্মছকের দ্বাদশ ভাব বা মুখের ঘরে সক্রিয় হয়ে ওঠা। বৃদ্ধ বয়সে এসে মানুষ যখন রাতের বেলায় বারান্দায় ইজি চেয়ারে বসে ওই শান্ত চাঁদের আলোর দিকে তাকায়, তখন তার মনের ভিতর আর কোনো জাগতিক চাওয়া পাওয়ার হিসেব থাকে না। চাঁদ তখন তার শীতল ফ্রিকোয়েন্সি দিয়ে ওই বৃদ্ধ মানুষটার অবচেতন মনকে এক পরম শূন্যতা আর বৈরাগ্যের দিকে নিয়ে যায়। চাঁদের ওই রূপলি আলো তখন তাকে ফিসফিস করে মনে করিয়ে দেয়, এই জগৎটা একটা নাটকের মঞ্চ মাত্র, এবার তোমার নিজের ঘরে ফেরার সময় এসেছে। জ্যোতিষের পরম সত্য হলো, বৃদ্ধ বয়সে যাদের চন্দ্র ভালো থাকে তাদের শেষ জীবনটা খুব শান্তিতে কাটে। তারা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে পরম ঈশ্বরের সন্ধান পায়, তাদের অন্তর্দৃষ্টি মারাত্মক বেড়ে যায়। আর তখনই চক্রটা একদম সম্পূর্ণ হয়, যখন সেই ঠাকুমা বা ঠাকুরদা নিজে চাঁদের দিকে তাকিয়ে ঘরের নাতিপুতিদের সেই একই রূপকথার গল্প শোনান যা তারা একদা তাদের ছোটবেলায় শুনেছিলেন। কিন্তু বন্ধুরা, আজ 2026 সালের এই তীব্র আধুনিকতার যুগে দাঁড়িয়ে আমরা কজন রাতের আকাশে চাঁদের দিকে তাকাই বলুন তো? চাঁদ আজ একা বিষণ্ণ মনে আকাশে টিমটিম করে হাসে, আর আমরা বন্ধ ঘরে অন্ধকার বিছানায় শুয়ে মুঠোফোনের ওই তীব্র নীল আলোর গোলক ধাঁধায় নিজেদের হারিয়ে ফেলি। জ্যোতিষবিজ্ঞান বলে
মুঠোফোনের এই মারাত্মক আসক্তি আমাদের রাহু আর বুধকে এক কৃত্রিম মায়াজালে 24 ঘন্টা ব্যস্ত রাখলেও আমাদের জীবনের আসল চালিকা শক্তি চন্দ্রের সেই ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দিচ্ছে। চাঁদকে দেখা বন্ধ করে দিয়ে আমরা আমাদের জীবন থেকে আমাদের কল্পনা শক্তি আর সৃজনশীলতাকে ধীরে ধীরে এক্কেবারে রোবটের মতো মেরে ফেলছি। আজ মা বাবারা বাচ্চার কান্না থামাতে তার হাতে মুঠোফোন ধরিয়ে দিচ্ছে, যার ফলে একটা শিশু নিজস্ব রূপকথা তৈরি করার কসমিক ক্রিয়েটিভিটি শৈশবেই পঙ্গু হয়ে যাচ্ছে। যুব সমাজ মাঝরাতে ফোনের স্ক্রিন স্ক্রোল করে সস্তা রিলস আর শর্টস দেখছে, যা মানুষের অবচেতন মনকে রাহুর মায়াজালে বন্দী করে এক চরম অস্থির চন্দ্রে পরিণত করছে। এর ফলে আজ আমরা আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা আর অনুভূতির গভীরতা দুটোই হারিয়ে ফেলছি। কারণ চন্দ্র আমাদের গভীরতা দেয় আর রাহু আমাদের দেয় সস্তা চটুলতা। আজ আমরা চটুলতার চক্করে পড়ে আত্মার গভীরতাটাই হারিয়ে ফেলছি। মধ্যবয়সী মানুষটাও আজ বাড়ি ফিরে চাঁদের শীতল আলো বাদ দিয়ে ফোনে ক্ষতিকর ব্লু লাইট দিয়ে নিজের চন্দ্রকে পীড়িত করছে, যার ফলে ঘরে ঘরে আজ অনেকগুলা অ্যাংজাইটি আর ডিপ্রেশনের মহামারী। আর আমাদের প্রবীণেরা শেষ জীবনের সেই পরম আধ্যাত্মিক শান্তি বাদ দিয়ে তারাও আজ ডিজিটাল স্ক্রিনের নেশায় এক চরম একাকিত্বের মরুভূমিতে দিন কাটাচ্ছে। অথচ বন্ধুরা, মহাকাশের ওই চাঁদ স্রেফ একটা জড় উপগ্রহ নয়, সে আসলে একটা মহাজাগতিক আয়না। আপনি কি কাজ করেন, আপনার পেশা কি, এমনকি আপনার মানসিক অবস্থা কেমন, তার উপরেও কিন্তু চাঁদের এক ভয়ঙ্কর রিমোট কন্ট্রোল কাজ করে। চোর থেকে কবি, পাগল থেকে সৈনিক, সবার উপরই চাঁদের এই মহাজাগতিক খেলা চলে। যেমন ধরুন, কবি, সাহিত্যিক ও শিল্পী যখন কোনো মানুষের ছকে চন্দ্র আর বুধ খুব সুন্দর পজিশনে থাকে, তখন পূর্ণিমার আলোয় তাদের মস্তিষ্কের ক্রিয়েটিভ নিউরনগুলো এক অদ্ভুত ছন্দে কাঁপতে শুরু করে। চাঁদের আলো এদের লজিক্যাল মনটাকে ঘুম পাড়িয়ে দেয় আর অবচেতন মনের কল্পনার দুয়ার খুলে দেয়। সেই জন্যেই পূর্ণিমার রাতে কবিদের কলম থেকে অমর সব কবিতা বেরোয়। আবার যারা রাতে ডিউটি করা পুলিশ বা আইন রক্ষক, তাদের উপর চাঁদের প্রভাব চরম প্র্যাকটিক্যাল। জ্যোতিষের মেদিনী শাখায় দেখা গেছে, পূর্ণিমার কাছাকাছি সময়ে সমাজে অপরাধ প্রবণতা, মারামারি আর আকস্মিক দুর্ঘটনার হার অনেক বেড়ে যায়। কারণ চাঁদের আকর্ষণে মানুষের রক্তের ফ্রিকোয়েন্সি খুব চনমনে আর অস্থির হয়ে ওঠে। তাই ওই সময়ে পুলিশ অফিসারদের চন্দ্র যদি মজবুত না থাকে, তবে তারা খুব দ্রুত নিজেদের মাথা ঠান্ডা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। সীমান্তে যে সৈনিকরা রাত জেগে দেশকে পাহারা দিচ্ছেন, জ্যোতিষে মঙ্গলের পরাক্রমের সাথে যখন তাদের চন্দ্রের মানসিক দৃঢ়তা যুক্ত হয়, তখন তৈরি হয় এক অপরাজেয় এনার্জি। চাঁদের আলোয় সৈনিকদের ইনটুইশন বা ষষ্ঠেন্দ্রিয় মারাত্মক সক্রিয় হয়ে ওঠে। আবার একটা চোরের জীবনের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই চাঁদ। চোরের কাজ হলো অন্ধকারের রাজত্ব, যা জ্যোতিষে রাহু আর শনি নিয়ন্ত্রণ করে। পূর্ণিমার চাঁদ যখন আকাশ আলো করে দেয়, তখন চোরের সেই রাহুর মায়াজাল বা অন্ধকার ঢাকা পড়ে যায়। তাই চোরেরা সবসময় পূর্ণিমাকে ভয় পায় আর অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারকে আপন করে নেয়। সবচেয়ে গা ছমছমে সত্যিটা লুকিয়ে আছে মানসিক হাসপাতালে আর আমাদের লোককথা ভূত ও প্রেতাত্মার জগতে। ইংরেজিতে পাগলদের একটা শব্দ বলা হয়
লুনাটিক। এই শব্দটা এসছে ল্যাটিন শব্দ লুনা বা চাঁদ থেকে। জ্যোতিষে যাদের চন্দ্র একেবারে পীড়িত, রাহু বা কেতু দ্বারা গ্রাস হয়ে গ্রহণযোগ তৈরি করে রেখেছে, চাঁদের তিথি পরিবর্তনের সাথে সাথে তাদের মগজের ভেতরের তরল পদার্থের ভারসাম্য পুরো বিগড়ে যায়। এবার আসবো আমাদের লোককথার ভূত ও প্রেতাত্মার জগতে। মানসিক সংবেদনশীলতার গভীর আধার থেকেই জন্ম নেয় পৃথিবীর যত গা ছমছমে লোককথা আর কালজয়ী সাহিত্য। মহাজাগতিক নিয়মে চাঁদের এই রূপলি আলো যেন এক একলা জাদুকর, যে মনের গহীন থেকে ভয় আর রহস্যের কুয়াশাকে টেনে বার করে আনে। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের বাংলার পল্লী প্রকৃতির নিঝুম রাতে বাঁশবাগানের মাথার ওপর যখন উদাসী চাঁদ ওঠে, তখন সেই আলো ছায়ার লুকোচুরিতেই মানুষের অবচেতন মন শেওড়া গাছের বেদনি, নিশির ডাক কিংবা তিসির ক্ষেতের চোরা ডাইনি অথবা জিনপরির গল্প বুনে নেয়। কিন্তু চাঁদের এই মায়াবী ইশারা তো কোনো নির্দিষ্ট ভূগোলে আটকে থাকে না। সাত সমুদ্র ১৩ নদীর পাড়ে, পশ্চিমের রুক্ষ ও বরফ ঝরা দেশগুলোতেও এই চাঁদের আলোই জন্ম দিয়েছে বিশ্ব সাহিত্যের সবচেয়ে ভয়ঙ্কর সব গথিক উপাখ্যানের। পূর্ণিমার সেই রূপালী চাঁদ যখন পাইন বনের চূড়ায় এসে থমকে দাঁড়ায়, তখনই লৌকিক বিশ্বাসে মানুষ হয়ে ওঠে রক্ত পিপাসু নেকড়ে মানব বা ওয়্যারউলফ। চাঁদের আলোর তীব্র ফ্রিকুয়েন্সির টানেই যেন মানুষের ভিতরের পশুত্ব আর আদিম হিংস্রতা রূপকভাবে জেগে ওঠে। আবার ওই একই মায়াবী জ্যোৎস্নার চাদর গায়ে জড়িয়েই ট্রান্সিলভানিয়ার প্রাচীন দুর্গের অন্ধকার কফিন খুলে বেরিয়ে আসে কাউন্ট ড্রাকুলার মতো অতিরিক্ত ভ্যাম্পায়ার। যে চাঁদ একদিকে কবিকে প্রেমের কবিতা লেখায়, সেই চাঁদ আবার অন্য গোলার্ধে রক্তের তৃষ্ণা আর অলৌকিক আতঙ্কের এক সমান্তরাল মহাকাব্য রচনা করে। আমাদের দেশের ভূত থেকে শুরু করে বিদেশের নেকড়ে মানব কিংবা ড্রাকুলার গল্প, সবই আসলে চন্দ্রের এই আলো ছায়ার দোলাচলে তৈরি হওয়া মানুষের অবচেতন মনের এক একটা কসমিক প্রতিচ্ছবি। তাই বন্ধুরা, আজ শৈশব থেকে বার্ধক্য, চোর থেকে কবি কিংবা অমাবস্যা পূর্ণিমার রাতের সেই গা ছমছমে অলৌকিক জগৎ, মানুষের জীবনের প্রতিটা বাঁকে চাঁদের এই যে বিচিত্র খেলা, তা আমরা একদম কাছ থেকে দেখলাম। আমাদের জন্মের প্রথম দিন থেকে মৃত্যুর শেষ রাত পর্যন্ত এই চাঁদ আমাদের মন আর আত্মাকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। মুঠোফোনের এই রাহু মার্কা আসক্তি আর ডিজিটাল খাঁচায় বন্দী হয়ে আমরা আমাদের পরম মিত্র ওই চাঁদের অমৃত আলো থেকে নিজেদেরকে বঞ্চিত করছি। আমরা প্রকৃতির থেকে আলাদা কেউ নই। আমরা সবাই ওই এক মহাজাগতিক ফ্রিকোয়েন্সির পুতুল মাত্র। তাই আজকের পর থেকে অন্তত একটা নিয়ম করব, রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে হাতের ওই ৫ ইঞ্চি স্ক্রিনটা বন্ধ করে দেব, জানলাটা খুলে দেব, আর আকাশের ওই যুগ যুগ ধরে বয়ে চলা চাঁদের আলোর দিকে অন্তত ৫ মিনিট শান্ত হয়ে তাকিয়ে থাকব। দেখবেন বন্ধুরা, আপনার ভেতরের সেই হারিয়ে যাওয়া শৈশব, সেই কল্পনা শক্তি আর সেই পরম মানসিক শান্তি এক অদ্ভুত জাদুর মতো আবার আপনার ভেতরে ফিরে আসছে। মহাবিশ্ব তার কোল পেতে বসে আছে। এবার চয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনার। নিজের ভেতরের চন্দ্রকে বাঁচিয়ে রাখুন, সচেতন থাকুন, মুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে মহাবিশ্বের অন্য কোনো গোপন রহস্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।